ওকে, আজকের অনলাইন ক্লাস আমরা শুরু করছি। কতদিন আমরা কি আলোচনা করেছিলাম? ম্যাডাম জনসংখ্যা জনমিতি জনসংখ্যা এবং জনমিতি নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক দেওয়া ছিল তোমাদের, তাই না? হোমওয়ার্ক কে কে করছো? আমি করছি। আচ্ছা, গতদিন একটা কোশ্চেন ছিল যে মানব ভূগোলের জনক কে, এটা কি তোমরা খুঁজে পাইছো? না ম্যাম, আমি পাইনি। কে পাইছো? হ্যাঁ আমি একটা পাইছি, একটু দেখা পেয়েছি নাকি। জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক র্যাটজেল। এটা কোন বই লেখা আছে? ম্যাম এটা সেকেন্ড পেপারে লেখা আছে ভূগোলে। মজেম স্যারের বইয়ে? জি ম্যাডাম, দ্বিতীয় অধ্যায়। আচ্ছা শোনো, যদি আমাদের বলে যে কোশ্চিন আসে পরীক্ষায়, কার ওখানে এত নয়েজ হচ্ছে? আচ্ছা, আমাদের পরীক্ষায় যদি কোশ্চিন আসে যে মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতাকে বা মানব ভূগোলের জনককে, যদি এক কথায় উত্তর আসে তাহলে আমরা কি লিখবো? যে মানব ভূগোলের জনক হচ্ছে আমাদের ফরাসি ভূগোলবিদ ভাইডাল ডে লা ব্লেস, উনি হচ্ছে আমাদের মানব ভূগোলের জনক। কিন্তু যদি আমাদের এমসিকিউ এর কোশ্চেনে আসে যে মানব ভূগোলের প্রতিষ্ঠাতা কে, আর পল ভাইডাল ডে লা ব্লেসের নাম যদি অপশনে না থাকে, তাহলে আমরা কি অ্যান্সার করব? ফরাসি বিজ্ঞানী রাটজেল, অর্থাৎ রাটজেলের নাম উল্লেখ করব। তাহলে বোঝা গেল, যদি আমরা 1 নম্বরের কোশ্চেন আসে তোমাদের, তাহলে আমরা মানব ভূগোলের জনকের নাম কার লিখবো? ফরাসি ভূগোলবিদ ভাইডাল ডে লা ব্লেস, ঠিক আছে। এই নামটা ভাইডাল, ভয়রাশি, দয়াকার ল, ভাইডাল দা লা ব্লাস, ঠিক আছে। উনি হচ্ছে আমাদের মানব ভূগোলের জনক। আচ্ছা, লাপ্লাস। হ্যাঁ, ভাইডাল, ভয়রাশি, দয়াকার ল, ভাইডাল দা, দয় জফল আকারে দা, লা লয় আকারে লা, ব্লাস বয় লয় যুক্ত আকার দন্তার স, ভাইডাল দা লা ব্লাস। আচ্ছা, গতদিনে তোমাদের যে হোমওয়ার্ক ছিল সেখানে কি কি কোশ্চেন দেওয়া ছিল? এক মিনিট, আবিদ বলো। আবিদ বলো, ক নাম্বার কোশ্চেন কি ছিল? জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়? আচ্ছা, অ্যানসার কি লিখছো বলো? তো ক নাম্বার ছিল ম্যাডাম, একটি দেশের প্রতি বর্গকিলোমিটারে যতজন লোক বসবাস করে তাকে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলা হয়। হ্যাঁ, এটা তো জনসংখ্যার ঘনত্ব বলে, বাট কিভাবে নির্ণয় করা যায়? হ্যাঁ আমি বলি। ম্যাম, নির্ণয় আমার তো কোশ্চেনটা ছিল যে জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়, সূত্রটা লাগবে। হ্যাঁ বলো, আশিকুল বলো। মানে সূত্রটা বলবো না পুরো সংখ্যাটা বলবো? জনসংখ্যার ঘনত্ব সমান সমান দেশের। আশিকুল সূত্রটা বলো। জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যা বাই মোট আয়তন। ভেরি গুড। যখন তোমাদের কোশ্চেন আসবে যে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে, তখন আমরা ওইটা লিখবো যে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে সে দেশের জনসংখ্যার ঘনত্ব বলা হয়। বাট যখন বলবে যে জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়, তখন কিন্তু আমাদের সূত্রটা লিখতে হবে যে জনসংখ্যার ঘনত্ব ইকুয়াল টু মোট জনসংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মোট আয়তন। আচ্ছা, খ নাম্বার কোশ্চেন কি ছিল? এটা খ নাম্বার প্রশ্নই ছিল। এইটাই ছিল খ নাম্বার। ক নাম্বার কোশ্চেন কি ছিল? ক নাম্বার প্রশ্ন ছিল সিডিআর এর পূর্ণরূপ কি? হ্যাঁ, সিডিআর বলো, কে লিখছো? শিহাব বলো। শিহাব, মোহাম্মদ শিহাব। পলাশ আহমেদ বলো। সিডিআর এর পূর্ণরূপ হলো ক্রুড ডেথ রেট। ভেরি গুড। বাকি সবাই পারছো এটা? সিডিআর এর পূর্ণরূপ হচ্ছে আমাদের ক্রুয়েড ডেথ রেট, CRUDE, ক্রুয়েড ডেথ, DEATH, রেট RATE। ম্যাম, আরেকবার বলেন তো বানানটি। CRUDE, ক্রুয়েড ডেথ, DEATH, ডেথ রেট, RATE, ক্রুয়েড ডেথ রেট। আচ্ছা, এবার গ নাম্বার কোশ্চেন আসো। গ নাম্বার কোশ্চেন কি দেওয়া ছিল?
হ্যাঁ, এটা কি লিখছো বলো। ম্যাম এটা আমি পাইটাই। এটা কোন দেশের জনসংখ্যা একাধিক স্তর অতিক্রম করে জনসংখ্যার পরিমাণগত এবং গুণগত পরিবর্তনকে ট্রানজিশনাল বলে। ভেরি গুড। জনসংখ্যা ট্রানজিশনাল মডেল বলা হয়। জনসংখ্যা ট্রানজিশনাল মডেলে আমাদের কয়টা স্তর ছিল? চারটা। চারটা স্তর ছিল, চারটা পর্যায় ছিল। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং হচ্ছে চতুর্থ পর্যায়। প্রথম পর্যায়ে কি দেখছিলাম আমরা? জন্মহার এবং মৃত্যুহার দুইটাই হচ্ছে উচ্চ গতি অর্থাৎ ঊর্ধ্ব গতিতে। দ্বিতীয় পর্যায়ে এসে কি হয়েছিল? মৃত্যুহার কিছুটা কমে গেছিল। তৃতীয় পর্যায়ে এসে জন্মহার এবং মৃত্যুহার দুইটাই কমেছিল এবং চতুর্থ পর্যায়ে এসে জনসংখ্যা স্থিতিশীল হয়ে গেছিল অর্থাৎ দুইটাই ছিল নিম্নমুখী। আচ্ছা, এবার আসো ঘ নাম্বার কোশ্চেন। নাম্বার কোশ্চেনটা কি ছিল? জন্মহার ও মৃত্যুহারের সূত্রটি লিখো। হ্যাঁ বলো, নির্ঝর বলো, জন্মহারের সূত্র বলো। জন্মহারের সূত্র হচ্ছে জন্ম ইকুয়াল টু নির্দিষ্ট বছরে জন্মিত সন্তান ভাগ নির্দিষ্ট বছরের প্রজননক্ষম নারীর সংখ্যা গুণন 1000। আমি কি এটা পড়াইছিলাম? আমি কি এক পড়াইছিলাম? বছর ম্যাম তাই লেখা আছে বই। তুমি তো বই থেকে লিখছো, ওটা তো বই থেকে লিখছো। আমি কি পড়াইছি? আপনি পড়াইছেন যে ম্যাম জন্মহার আপনি ইকুয়াল পড়াইছেন এক বছরের জন্মগ্রহণকারী শিশু জীবন্ত দেশের শিশুর দেশের মোট সংখ্যা জনসংখ্যা ইনটু 1000। হ্যাঁ, তো আমি যেটা পড়াইছি সেটা বেশি ইজি না বুঝতে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে জন্মহার ইকুয়াল টু কি বলবো আমরা? এক বছরে জন্মগ্রহণকারী জীবন্ত শিশুর সংখ্যা ডিভাইডেড বাই মোট জনসংখ্যা গুণিত হচ্ছে আমাদের 1000। ঠিক আছে? আচ্ছা, এবার আসো মৃত্যুহার। মৃত্যুহার কে বলবে? জোবায়ের। 1026। মৃত্যু হার হচ্ছে এক বছরের মোট মৃত্যু সংখ্যা ডিভাইড বাই দেশের মোট জনসংখ্যা ইনটু 1000। ভেরি গুড। ওকে, তাহলে সবাই তো চারটা কোশ্চেনই লিখতে পারছো? জি ম্যাম। আর কি কোনো কোশ্চেন দেওয়া ছিল? না ম্যাম। কে কোনটা লিখতে পারো নাই? হ্যাঁ, জনগণের ট্রানজিশনাল। ট্রানজিশনাল মডেল ওটা তো লিখছি। ম্যাম এগুলো সবগুলো লিখছি। ট্রানজিশনাল সিডিআর লিখতে পারি না। সিরিয়াটা একটু বইয়ে দেখবা, বইয়ে বানানটা দেখে নিবা। আমি তো বানানটা পড়লাম, তোমাদের এখানে বুঝতে অসুবিধা হলে একটু বইয়ে দেখে নিও। ওকে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ম্যাম আপনি তো বলছেন যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্য দিবেন। এটা তো আগের দিনের ছিল, এটা তো আমি ছবি তুলে দিয়েছিলাম গ্রুপে, তোমাদের পাইছো না তোমরা? জি ম্যাম। জি ম্যাডাম। জি ম্যাম। এটা ওইখান থেকে পড়ে ফেলবা, আমি ছবি তুলে দিয়েছিলাম তোমাদেরকে। এতক্ষণ পার্টিসিপেন্ট 15 দেখাচ্ছিল। কে একজন গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছে? ক্লাস চলতে চলতে গ্রুপ থেকে লিভ নাও কেন তোমরা? ক্লাস করতে ভালো লাগে না তোমাদের? পড়া কি বুঝতে পারো না তোমরা? জি ম্যাম ভালো লাগে। ক্লাস না করলে পরীক্ষায় কি অ্যানসার করতে পারবা? পরীক্ষাতে অ্যানসার করতে পারবা না। ম্যাম হ্যাঁ, বুঝি না। 1 তারিখ থেকে নাকি এক্সাম শুরুর কথা? এখনো কোনো নোটিশ আসে নাই। যদি তোমাদের এক্সাম শুরু হয় তাহলে নোটিশ দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জনসংখ্যার পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমি এখান থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাও কিনা। ম্যাম বই কিটা দ্বিতীয় পত্র পড়া না প্রথম পত্র ম্যাম? দ্বিতীয় পত্র। আমি তো দ্বিতীয় পত্র পড়াচ্ছি এখন। ফার্স্ট পেপারের প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে আমাদের। এখন আমরা পড়াচ্ছি সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় হয়েছে, সেকেন্ড অধ্যায় চলছে। সেকেন্ড অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখন আবার আমরা ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় পড়ব। তোমাদের পরীক্ষায় ফার্স্ট পেপারের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ আছে, থার্ড অধ্যায় নেই। ঠিক আছে? আর দ্বিতীয় পত্রের, হ্যাঁ বলো। ওটা কি ম্যাম সিটি পরীক্ষা নাকি ফার্স্ট ইয়ারের? ওটা বলে দিব আমরা। সিটি পরীক্ষার সিলেবাস তোমাদের পরীক্ষার আগে বলে দিব, টাইম পাবা। ওকে ম্যাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে সবার? জি ম্যাম। আচ্ছা,
আজকে আমরা আলোচনা করব জনসংখ্যার ঘনত্ব নিয়ে। জনসংখ্যার ঘনত্ব নিয়ে আমাদের যে সব টপিক পড়া লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা মানব ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের জনসংখ্যার ঘনত্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা দেখি জনসংখ্যার ঘনত্ব কাকে বলে। এটা আমরা গতদিনে আলোচনা করেছিলাম যে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে। এটা আমরা জনমিতির উপাদান যখন পড়িয়েছিলাম তখনই কিন্তু সেখানে পেয়েছিলাম। জনসংখ্যার ঘনত্ব কাকে বলছিল? জনসংখ্যার ঘনত্ব বলতে একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলে। অর্থাৎ একটা দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করছে তাকে আমরা সেই দেশের জনসংখ্যার ঘনত্ব বলছি। এই যে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের যখন বলা হবে যে জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়, তখন আমরা কি লিখব? জনসংখ্যার ঘনত্ব ইজ ইকুয়াল টু দেশের মোট জনসংখ্যা ডিভাইডেড বাই দেশের মোট আয়তন। অর্থাৎ একটা দেশের মোট জনসংখ্যাকে যদি আমরা দেশের মোট আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? জনসংখ্যার ঘনত্ব পেয়ে যাব। কি বোঝা গেল? জনসংখ্যার ঘনত্ব তাহলে কিভাবে নির্ণয় করা যায়? কোন দেশের, ধরো বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি আর বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এখন এই 16 কোটিকে আমি যদি 1,47,570 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? জনসংখ্যার ঘনত্ব পাবো। এরপরে খেয়াল করো, ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন। অর্থাৎ আমরা কি জানি, সব জায়গায় কিন্তু জনসংখ্যার ঘনত্ব সমান নয়। কোনো জায়গায় কিছু বেশি লোক সংখ্যা বাস করে, আবার কোনো জায়গায় কম জনসংখ্যা বাস করে। এই যে জনসংখ্যার বসবাসের যে ভ্যারিয়েশনটা হয় সেটা কেন হয় সেটা আমরা এখানে আলোচনা করব। খেয়াল করো, ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পরিবহন ও যাতায়াত ব্যবস্থা, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতির উপর নির্ভর করে জনবসতি গড়ে ওঠে। তাহলে একটা জায়গায় জনবসতি গড়ে ওঠার জন্য আমাদের কি কি নিয়ামক দরকার? ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পরিবহন ও যাতায়াত ব্যবস্থা, শিল্প, ব্যবসা বাণিজ্য। এই নিয়ামকগুলো যদি আমাদের কোনো জায়গায় থাকে তাহলে সেখানে কি হবে? জনবসতি গড়ে উঠবে। এখন এসব উপাদানের প্রভাব বাংলাদেশের সর্বত্র সমান নয়। দ্যাট মিনস বাংলাদেশের সব জায়গায় কি ভূপ্রকৃতি সমান নয়। কোনো জায়গায় সমতল ভূমি রয়েছে, কোনো জায়গায় পাহাড়ি এলাকা রয়েছে। এই জন্য কি বলছে যে এসব উপাদানের প্রভাব বাংলাদেশের সর্বত্র সমান নয় বলে জনবসতির ঘনত্বের মধ্যে পার্থক্য হয়ে থাকে। তাহলে উপাদানগুলোর ভিন্নতার জন্য আমাদের জনবসতির ঘনত্বের মধ্যে পার্থক্য হয়ে থাকছে। এখন এই যে ঘনত্বের পার্থক্য হচ্ছে সেটা অনুযায়ী বসতি অঞ্চলকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করছি? দুইটা ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে আমাদের নিবিড় বসতি অঞ্চল, দ্বিতীয়টা হচ্ছে আমাদের বিরল বসতি অঞ্চল। তাহলে ঘনত্বের পার্থক্য অনুযায়ী বসতিকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, নিবিড় বসতি অঞ্চল এবং হচ্ছে বিরল বসতি অঞ্চল। আচ্ছা, এখন আমরা এই যে দুইটা বসতি অঞ্চল পেলাম, নিবিড় এবং বিরল, এই দুইটা বসতি অঞ্চলের আমাদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে যে কোন জায়গাকে আমরা নিবিড় বসতি অঞ্চল বলবো, কোনটাকে বিরল বসতি অঞ্চল বলবো। তাহলে আমরা দেখি প্রথমে নিবিড় বা ঘনবসতি অঞ্চল। নিবিড় বা ঘনবসতি অঞ্চল কাকে বলছে খেয়াল করো। যেসব অঞ্চলে জনবসতি ঘন তাকে নিবিড় বসতি অঞ্চল বলে। তাহলে যেসব এলাকায় জনসংখ্যার ঘনত্বটা বেশি সেটাকে আমরা কি বলছি? নিবিড় বসতি অঞ্চল। অথবা আমরা আরেকভাবে সংজ্ঞা দিতে পারি যে বাংলাদেশের যেসব অঞ্চলে জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের বেশি সেসব অঞ্চলকে নিবিড় বসতি অঞ্চল বলা হয়। তাহলে আমরা আরেকটা সংজ্ঞা কি দিতে পারি যে যেসব অঞ্চলে জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের বেশি সেসব অঞ্চলকে আমরা বলছি নিবিড় বসতি অঞ্চল। আচ্ছা, এখন বাংলাদেশের কোন কোন জায়গা নিবিড় বা ঘনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত খেয়াল করো। ঢাকা, নরসিংদী, রংপুর, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম জেলা নিবিড় বসতি অঞ্চলের অন্তর্গত। এর মধ্যে ঢাকা হচ্ছে প্রথম, জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে ঢাকা হচ্ছে আমাদের প্রথম। তাহলে আমরা কি পেলাম? নিবিড় বা ঘনবসতি অঞ্চল কাকে বলছে? যেসব অঞ্চলে জনবসতি ঘন তাকে নিবিড় বসতি অঞ্চল
বলছে। আচ্ছা, এবার খেয়াল করো, এই অঞ্চলের সর্বত্র জনসংখ্যার ঘনত্ব সমান নয়, অর্থাৎ নিবিড় যে বসতি অঞ্চল রয়েছে সেখানেও আবার জনসংখ্যার ঘনত্ব সব জায়গায় সমান নয়। সেজন্য একে কি করা হচ্ছে, পুনরায় একে 3টা বসতিযুক্ত অঞ্চলে ভাগ করা হচ্ছে। তাহলে নিবিড় বা ঘনবসতি অঞ্চলকে পুনরায় আমরা আবার কি করছি, 3টা ভাগে ভাগ করছি। প্রথম দেখো অতি নিবিড় বসতি অঞ্চল, 2 নাম্বার হচ্ছে আমাদের নিবিড় বসতি অঞ্চল এবং 3 হচ্ছে নাতি নিবিড় বসতি অঞ্চল। তাহলে নিবিড় বা ঘনবসতি অঞ্চলকে আমরা 3টা ভাগে ভাগ করছি, অতি নিবিড় বসতি অঞ্চল, নিবিড় বসতি অঞ্চল এবং হচ্ছে নাতি নিবিড় বসতি অঞ্চল। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে খেয়াল করো, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অতি নিবিড় বসতি অঞ্চল। এখন অতি নিবিড় বসতি অঞ্চল কাকে বলছে দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী দেখা যায় বাংলাদেশের ঢাকা জেলা অতি নিবিড় বসতিযুক্ত অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেটা অনুযায়ী আমরা দেখতে পাই যে বাংলাদেশের ঢাকা জেলা অতি নিবিড় বসতিযুক্ত অঞ্চলের অন্তর্ভুক্ত। এ জেলায় প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 5886 জন লোক বাস করে। তাহলে ঢাকা জেলায় প্রতি বর্গ কিলোমিটারে 2011 সাল অনুযায়ী কতজন লোক বাস করে, 5886 জন লোক বাস করে। এ জেলার সর্বত্র জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 8232 জনের বেশি। তাহলে ঢাকা জেলায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত হচ্ছে, 8232 জনের বেশি। এখন যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা জেলার ঘনত্ব বেশি হওয়ার কারণ। ঢাকা জেলায় যে জনসংখ্যার ঘনত্ব বেশি সেটার কারণটা কি, এটা আমরা এখানে আলোচনা করব। এই কোশ্চেনটা পরীক্ষাতে প্রায় তোমাদের এসে থাকে যে ঢাকা জেলায় ঘনত্বটা বেশি কেন হয়। তাহলে আমরা খেয়াল করি ঢাকা জেলার ঘনত্ব বেশি হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের উর্বর সমতল ভূমি। ঢাকা জেলার ম্যাক্সিমাম জায়গাতে উর্বর সমতল ভূমি রয়েছে, সেজন্য এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। 2 হচ্ছে কৃষির অনুকূল জলবায়ু, অর্থাৎ কৃষিকাজ করার জন্য এখানে অনুকূল জলবায়ু রয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ আমাদের কি রাস্তাঘাট এখানে অনেক উন্নত, যোগাযোগ ব্যবস্থা এক জায়গা থেকে আরেক জায়গার সাথে অনেক ভালো। ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসার, ঢাকার প্রত্যেকটা জায়গাতেই আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, শিল্প রয়েছে, শিল্প অঞ্চল রয়েছে, বিভিন্ন ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এরপরে খেয়াল করো শিক্ষা দীক্ষা চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ সুবিধা। ঢাকায় যেসব লোকজন বাস করে তারা কিন্তু শিক্ষা দীক্ষায় বেশি সুযোগ সুবিধা পায়, চিকিৎসা ক্ষেত্রেও তারা বেশি ফ্যাসিলিটিস পায় এবং এখানে কর্মসংস্থানেরও সুযোগ সুবিধা বেশি রয়েছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের পরিবহন ও যাতায়াত ব্যবস্থার দ্রুত উন্নতি। ঢাকা জেলায় পরিবহন এবং যাতায়াত ব্যবস্থার দ্রুত উন্নতি রয়েছে। সাধারণত এইসব কারণে কি হচ্ছে, ঢাকা জেলার ঘনত্ব বেশি হয়। তাহলে ঢাকা জেলার ঘনত্ব বেশি হওয়ার কারণ আমরা কি কি পাচ্ছি, উর্বর সমতল ভূমি, কৃষির অনুকূল জলবায়ু, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসার, শিক্ষা দীক্ষা চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ সুবিধা, পরিবহন ও যাতায়াত ব্যবস্থার দ্রুত উন্নতি। ওকে, আচ্ছা এবার আমরা আসি নিবিড় বসতি অঞ্চল। এখন খেয়াল করো নিবিড় বসতি অঞ্চল কাকে বলছে। সাধারণত প্রতি বর্গ কিলোমিটারে 1501 হতে 2000 জন লোকের বসবাসযুক্ত অঞ্চলকে নিবিড় বসতি অঞ্চল বলা হয়। তাহলে নিবিড় বসতি অঞ্চল আমরা কাকে বলছি, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1501 হতে 2000 জন লোক বসবাস করে, সেই অঞ্চলটাকে আমরা বলছি নিবিড় বসতি অঞ্চল। আচ্ছা এবার খেয়াল করো নাতি নিবিড় বসতি অঞ্চল। এ বসতি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1001 হতে 1500 জনের মধ্যে ধরা হয়। তাহলে নাতি নিবিড় বসতি অঞ্চল আমাদের জনসংখ্যার ঘনত্ব কত হচ্ছে, 1001 থেকে 1500 জনের মধ্যে ধরা হয়। নাতি নিবিড় বসতি অঞ্চল কোনগুলো দেখো, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম জেলা হচ্ছে আমাদের নাতি নিবিড় বসতি অঞ্চলের অন্তর্গত।
তাহলে নাতি নিবিড় বসতি অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1001 থেকে 1500 জনের মধ্যে, এবং নিবিড় বসতি অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব কত হচ্ছে আমাদের 1501 থেকে 2000 জন লোক বসবাস করে। এরপরে আসো বিরল বসতি অঞ্চল। 2011 সালের হিসাব মতে বাংলাদেশের যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের কম সেই সব অঞ্চলকে বিরল বসতি অঞ্চল বলা হয়। তাহলে বিরল বসতি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কেমন হচ্ছে? প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের কম। এই বিরল বসতি অঞ্চলকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, নাতি বিরল বসতি অঞ্চল এবং হচ্ছে অতি বিরল বসতি অঞ্চল। প্রথমে আমরা দেখি নাতি বিরল বসতি অঞ্চল। নাতি বিরল বসতি অঞ্চল কাকে বলছে দেখো, যেসব অঞ্চলে জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 501 থেকে 1000 জনের মধ্যে সে অঞ্চলকে নাতি বিরল বসতিযুক্ত অঞ্চল বলা হয়। তাহলে নাতি বিরল বসতি অঞ্চলে আমাদের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 501 হতে 1000 জনের মধ্যে। এবার খেয়াল করো অতি বিরল বসতি অঞ্চল। এই অঞ্চলে জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 0 থেকে 500 জন, অর্থাৎ 0 থেকে 500 জন লোক যেখানে বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে, সেই অঞ্চলটাকে বলছি আমরা অতি বিরল বসতি অঞ্চল। এখন অতি বিরল বসতি অঞ্চলের উদাহরণগুলো একটু ভালোভাবে খেয়াল করো। কোন কোন এলাকা আমাদের অতি বিরল বসতি অঞ্চল? সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান প্রভৃতি জেলা হচ্ছে আমাদের অতি বিরল বসতি অঞ্চলে অবস্থিত। অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম জায়গাগুলো হচ্ছে যেসব এলাকা পার্বত্য এলাকা, পার্বত্য চট্টগ্রামও আমাদের কিন্তু অতি বিরল বসতি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এখন এসব এলাকায় জনসংখ্যার ঘনত্ব কম কেন হয়? দেখো, জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ হচ্ছে এখানে 1 নম্বর কারণ হচ্ছে পার্বত্য ভূমি, অর্থাৎ এইসব এলাকায় ম্যাক্সিমাম জায়গায় কি ভূমি অঞ্চলটা কেমন? পার্বত্য, অর্থাৎ পাহাড় রয়েছে। 2 হচ্ছে বনাঞ্চল, এখানে প্রচুর পরিমাণে বন রয়েছে। অনুর্বর ও লবণাক্ত মৃত্তিকা, এগুলোর আশেপাশে যেহেতু সমুদ্র রয়েছে সেজন্য এখানকার মাটিগুলো কেমন হয়? লবণাক্ত হয় এবং অনুর্বর হয়, অর্থাৎ এখানকার যে ভূমির প্রকৃতি সেখানে আমরা কি করতে পারি না? কৃষিকাজ করতে পারি না। 4 নম্বর পয়েন্টটা দেখো, অনুন্নত পরিবেশ ও যাতায়াত ব্যবস্থা, অর্থাৎ এখানে পরিবেশটা হচ্ছে অনেক অনুন্নত, অর্থাৎ বর্তমানে পরিবেশের এখানে ছোঁয়া লাগেনি, এবং যাতায়াত ব্যবস্থা সেই প্রাচীনকালের যাতায়াত ব্যবস্থা বর্তমান যাতায়াত ব্যবস্থাও সেখানে উন্নতি লাভ করেনি। 5 হচ্ছে কষ্টসাধ্য জীবন প্রণালী, আমরা জানি এসব এলাকায় মানুষকে অনেক কষ্ট করে জীবন কাটাতে হয়। এবং 6 হচ্ছে হিংস্র জীবজন্তুর ভয়, যেহেতু বনাঞ্চল রয়েছে সেহেতু এখানে হিংস্র জীবজন্তুর ভয় রয়েছে। তাহলে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণগুলো কি কি হচ্ছে? পার্বত্য ভূমি, বনাঞ্চল, অনুর্বর ও লবণাক্ত মৃত্তিকা, অনুন্নত পরিবেশ ও যাতায়াত ব্যবস্থা, কষ্টসাধ্য জীবন প্রণালী এবং হচ্ছে হিংস্র জীবজন্তুর ভয়। ওকে, এবার আসো বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রভাব। বাংলাদেশের যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেটার কারণে কি কি প্রভাব পাওয়া যাচ্ছে আমাদের সেটা আমরা দেখব। প্রথম যা হচ্ছে আমাদের বাসস্থানের অভাব। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির দরুন গ্রাম ও শহর উভয় এলাকায় বাসস্থানের সংকট পরিলক্ষিত হয়। এরপরের আমাদের যে প্রভাব পড়ছে সেটা হচ্ছে আবাদি জমির উপর চাপ। জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের কৃষির উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। খাদ্যের উপর প্রভাব। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে বাংলাদেশে খাদ্য সমস্যা দেখা দিয়েছে। যাতায়াত ব্যবস্থার উপর প্রভাব। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব পড়ছে। বেকারত্ব। জনসংখ্যা বৃদ্ধির তুলনায় কর্মসংস্থানের সুযোগ কম থাকায় বেকারত্ব তীব্র আকার ধারণ করছে। তাহলে বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রভাব আমরা কি কি পাচ্ছি? বাসস্থানের অভাব, আবাদি জমির উপর চাপ, খাদ্যের উপর প্রভাব, যাতায়াত ব্যবস্থার উপর প্রভাব এবং হচ্ছে বেকারত্ব। ওকে, কি বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, আজকে তাহলে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছি সেটা কি সবার বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আজকে টপিকটা কিন্তু অনেক ইজি আছে, তাই না? ইয়েস মিস। জি। আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করেছি সেটা আমি আরেকবার ওভারভিউ করে দিব, দেন তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে।
আচ্ছা, আজকে তাহলে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করছি আমরা? দেশের মোট জনসংখ্যাকে দেশের মোট আয়তন দিয়ে ভাগ করলে আমরা জনসংখ্যার ঘনত্ব পাচ্ছি। ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন, ঘনত্বের পার্থক্য অনুযায়ী বসতি অঞ্চলকে প্রথমে আমরা কয়টা ভাগে ভাগ করছি? 2টা ভাগে ভাগ করছি। কি কি? এই বলো, কি কি ভাগে ভাগ করছি? নিবিড় বসতি অঞ্চল আর বিরল বসতি অঞ্চল। হ্যাঁ, নিবিড় বসতি অঞ্চল এবং হচ্ছে বিরল বসতি অঞ্চল। ভেরি গুড। আচ্ছা, নিবিড় বা ঘন বসতি অঞ্চল কাকে বলছে? যেসব অঞ্চলে ঘনবসতি ঘন তাকে নিবিড় বসতি অঞ্চল। ভেরি গুড। আমরা এক কথায় লিখতে পারি যে যেসব অঞ্চলের জনবসতি ঘন তাকে নিবিড় বসতি অঞ্চল বলে, অথবা কি লিখতে পারি যে যেসব অঞ্চলে জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের বেশি সেসব অঞ্চলকে আমরা বলছি নিবিড় বসতি অঞ্চল। আচ্ছা, এই যে নিবিড় বসতি অঞ্চল সেটাকে আবার কয়টা বসতি অঞ্চলে ভাগ করছি? 3টি। 3টি ম্যাম। কি কি? অতি নিবিড় বসতি অতি অঞ্চল, নিবিড় বসতি অঞ্চল, নিবিড় বসতি অঞ্চল, নিবিড় নিবিড় বসতি অঞ্চল। ভেরি গুড। নিবিড় বা ঘনবসতি অঞ্চলকে পুনরায় আমরা 3টা ভাগে ভাগ করছি: অতি নিবিড় বসতি অঞ্চল, নিবিড় বসতি অঞ্চল এবং হচ্ছে নাতি নিবিড় বসতি অঞ্চল। আচ্ছা, অতি নিবিড় বসতি অঞ্চলের অন্তর্ভুক্ত কোনগুলো আমাদের? অন্তর্ভুক্ত কোন জেলা? ঢাকা জেলা। ঢাকা, তারপর হচ্ছে আমাদের আরো কিছু রয়েছে যেমন নারায়ণগঞ্জ দ্বিতীয় পজিশনে রয়েছে। এইসব এলাকা হচ্ছে অতি নিবিড় বসতি অঞ্চলের অন্তর্গত। আচ্ছা, ঢাকা জেলার ঘনত্ব বেশি হওয়ার কারণ কি কি? উর্বর সমতল ভূমি, কৃষি অনুকূল জলবায়ু, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের সুযোগ সুবিধা, পরিবহন যাতায়াত ব্যবস্থার দ্রুত উন্নতি। ভেরি গুড। আচ্ছা, নিবিড় বসতি অঞ্চল কাকে বলে? সাকিব গাজী বলো, নিবিড় বসতি অঞ্চল কাকে বলছে? সাধারণত প্রতি বর্গ কিলোমিটারে 1501 হতে 2000 জন লোকের বসবাসযুক্ত অঞ্চলকে নিবিড় বসতি অঞ্চল বলা হয়। ওকে, সালমা আক্তার বলো, নাতি নিবিড় বসতি অঞ্চল কাকে বলছে? এই বসতি অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 1001 হতে 1500 জনের মধ্যে ধরা হয়। ভেরি গুড। বিরল বসতি অঞ্চল কাকে বলে? শিহাব বলো, শিহাব হোসেন। 2011 সালের হিসাব মতে বাংলাদেশের অঞ্চলের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের কম সেসব অঞ্চলকে বিরল বসতি অঞ্চল বলা হয়। ভেরি গুড। এরপরে ইব্রাহিম বলো, বিরল বসতি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়? বিরল বসতি অঞ্চলকে 2টি অঞ্চলে বিভক্ত করা হয়। কি কি? নাতি বিরল বসতি অঞ্চল, অতি বিরল বসতি অঞ্চল। আচ্ছা, জিদান বলো, নাতি বিরল বসতি অঞ্চল কাকে বলে? যেসব অঞ্চলে জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 501 থেকে 1000 জনের মধ্যে সে অঞ্চলকে নাতি বিরল বসতিযুক্ত অঞ্চল বলা হয়। ভেরি গুড। আচ্ছা, বলো, আবিদ বলো, অতি বিরল বসতি অঞ্চল কাকে বলে? এই অঞ্চলে জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 0 থেকে 500 জন। সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান প্রতিটি জেলার প্রতি অতিরিক্ত বসতি। ম্যাম, অতি বিরল বসতি না? হ্যাঁ, অতি বিরল বসতি জিজ্ঞেস করছি। অতি বিরল বসতির ঘনত্ব কত হচ্ছে? প্রতি বর্গ কিলোমিটারে 0 থেকে 500 জন। এবং উদাহরণ কোনগুলো? সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, এগুলো হচ্ছে আমাদের অতি বিরল বসতিযুক্ত অঞ্চল। আচ্ছা, এই যে অতি বিরল বসতিযুক্ত যে অঞ্চল রয়েছে এখানে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ কি? রায়হান বলো। এখানে জনসংখ্যা বসতির ঘনত্ব কম হওয়ার কারণ হচ্ছে পার্বত্য ভূমি, বনাঞ্চল, অনুর্বর লবণাক্ত মৃত্তিকা, অনুন্নত পরিবেশ ও যাতায়াত ব্যবস্থা, কষ্টসাধ্য জীবন প্রণালী, হিংস্র জীবজন্তুর ভয়। আচ্ছা, এবার বলো, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রভাব কি কি? নির্ঝর বলো। আমাকে বলতে হবে।
মানে মানে শুধু পয়েন্ট গুলো বলবো নাকি বর্ণনা সহ বলবো? শুধু পয়েন্ট গুলো বলো। আচ্ছা, বাসস্থানের প্রভাব, আবাদি জমির উপর চাপ, বাসস্থানের অভাব, বাসস্থানের অভাব, প্রভাব। হ্যাঁ, বাসস্থানের অভাব, আবাদি জমির উপর চাপ, খাদ্যের উপর প্রভাব, যাতায়াত ব্যবস্থার উপর প্রভাব, বেকারত্ব। ভেরি গুড। ওকে, এখন দেখো তোমাদের জন্য আজকে একটা হোমওয়ার্ক আছে, এখানে খেয়াল করো, একটা উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটা কি বলছে দেখো। রাফি বাবা মার সাথে ঢাকায় বাস করে। ছুটিতে সে তার বাবা মার সাথে বান্দরবন বেড়াতে যায়। সেখানে সে দেখলো পাহাড়ের ঢালুতে অনেক দূরে দূরে লোকজন বসবাস করে। সে তার বাবার কাছে জনসংখ্যার ঘনত্ব এত কম হওয়ার কারণ জানতে চাইলো। তাহলে উদ্দীপকের আলোকে প্রথম ক নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব কাকে বলে। এটা তোমাদের স্লাইডে সুন্দরভাবে লেখা আছে, জনসংখ্যার ঘনত্ব কাকে বলে, সুন্দর করে লিখে ফেলবা। কি জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? যেখানে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে সেটাকে আমরা বলছি জনসংখ্যার ঘনত্ব। খ নাম্বার কোশ্চেন হচ্ছে জনমিতিক উপাদান কি কি। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। জনমিতিক উপাদান আমাদের অনেকগুলো রয়েছে, প্রায় 13টা 14টা রয়েছে। কি কি? জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার ঘনত্ব, তারপর হচ্ছে মাথাপিছু জমি, আর কি কি ছিল আমাদের? অভিগমন ছিল, তারপরে হচ্ছে আমাদের ছিল বয়স দল কাঠামো ছিল। অনেকগুলো জনমিতিক উপাদান রয়েছে, সেগুলো জাস্ট পয়েন্ট গুলো লিখতে হবে। আচ্ছা, গ নাম্বার কোশ্চেন দেখো, উদ্দীপকের সফরকৃত এলাকার জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ ব্যাখ্যা করো। তাহলে রাফি বলেছে সফরকৃত এলাকা, রাফি কোথায় বেড়াতে গেছে? বান্দরবনে বেড়াতে গেছে। তাহলে বান্দরবনের জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ কি? এটা আমরা আলোচনা করলাম। বান্দরবনের জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ কি? পার্বত্য ভূমি, বনাঞ্চল, অনুর্বর লবণাক্ত মৃত্তিকা, অনুন্নত পরিবেশ ও যাতায়াত ব্যবস্থা, কষ্টসাধ্য জীবন প্রণালী এবং হচ্ছে হিংস্র জীবজন্তুর ভয়। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা খেয়াল করো, উদ্দীপকের সফরকৃত ও বসবাসকৃত এলাকার জনসংখ্যার ঘনত্বের পার্থক্যের তুলনামূলক কারণ বিশ্লেষণ করো। তাহলে বলেছে সফরকৃত, সফর করেছে কোথায়? বান্দরবনে। বসবাসকৃত এলাকা, বসবাস করতো কোথায়? ঢাকায়। তাহলে ঢাকা এবং বান্দরবনে যে জনসংখ্যার ঘনত্বের পার্থক্য রয়েছে সেটা আলোচনা করতে বলেছে। তাহলে ঢাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ আমরা পেয়েছিলাম না? কি কি ছিল? উর্বর সমতল ভূমি, কৃষির অনুকূল জলবায়ু, এগুলোই লিখতে হবে যে ঢাকা জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ হচ্ছে এগুলো, এবং আমাদের বান্দরবনে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ হচ্ছে নিম্নরূপ। এগুলো লিখে পরে ওখানে আলোচনা করতে হবে যে এইসব কারণেই সাধারণত দুইটা জায়গায় জনসংখ্যার ঘনত্বের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখা যায়। ঠিক আছে, বোঝা গেছে সবার? জি ম্যাম। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? জি না ম্যাম। না ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন বলো আমাকে, অনেকেই পরে জয়েন করছো দেখছি, এখন দেখি 18 জন। কি ক্লাসে লেটে জয়েন করো কেন তোমরা? লেটে জয়েন করছো কারা? ম্যাম আমি করছি লেটে জয়েন। কেন লেট হয়েছে কেন? ম্যাম লেট হয় কেন? ক্লাসের টাইম তো নির্দিষ্ট টাইমে ক্লাসের টাইম দেওয়া থাকে, ক্লাসের সময় জয়েন করতে হবে না? ঠিক টাইমে জয়েন করতে হবে। নেক্সট দিন থেকে সবাই ঠিক টাইমে জয়েন করবা, ঠিক আছে? আর আজকে যেটা হোমওয়ার্ক দিলাম সেটা সবাই বাসায় ভালোভাবে কমপ্লিট করবা। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের সাথে শনিবার সকাল 9টায় তোমাদের সাথে ক্লাস হবে। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।